জামাত ইসলামী তাদের রাজনৈতিক ইতিহাসে সর্বোচ্চ কূটনৈতিক সাড়া পাচ্ছে অ্যাট দিস মোমেন্ট, এবং এটা জামাত ইসলামী যে ক্ষমতায় যাবে বা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তার একটা ইঙ্গিত। আন্তর্জাতিক সম্প্রদায় মনে করছে যে না, জামাত ক্ষমতায় চলে যেতে পারে, সম্ভাবনা তৈরি হয়েছে, অতএব তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করি। সেই অংশ হিসেবেই কালবেলার একটা রিপোর্ট, কূটনীতি পাড়ায় গুরুত্ব বেড়েছে জামাতের। এখানে ডিটেইলস তুলে আনা হয়েছে যে জামাতের গুরুত্ব কিভাবে কতটুকু বেড়েছে। কালবেলার রিপোর্টে যেটা উঠে এসেছে সেটা প্রমাণ করে যে জামাত ইসলামী তাদের রাজনৈতিক ইতিহাসে সর্বোচ্চ কূটনৈতিক সাড়া পাচ্ছে। এত গুরুত্ব কূটনীতিকদের কাছে জামাতের অতীতে কখনো ছিল না। এটা রিয়ালিটি যে ক্ষমতার কাছাকাছি আসলে এরকম গুরুত্ব বাড়ে, নইলে এত গুরুত্ব বাড়ে না। তো জামাত এখন ক্ষমতার কাছাকাছি আসছে। বিশ্ব দরবারে বাংলাদেশ জামাত ইসলামের গ্রহণযোগ্যতা গুরুত্ব বেড়েছে। সংগঠনটির নেতারাও প্রভাবশালী এবং উন্নত দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে মনোযোগী হয়েছেন। গত 7 মাসে তারা অন্তত 15টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকদের সঙ্গে নিবিড় বৈঠক করেছেন। চীন সহ প্রভাবশালী 5টি দেশ সফর করেছেন জামাতের আমির ও সেক্রেটারি জেনারেল। এর মধ্য দিয়ে বিশ্ব দরবারে নিজেদের নতুনভাবে তুলে ধরেছে জামাত। তারা প্রমাণ করতে চাইছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় জামাত প্রসঙ্গে যেসব বার্তা বিশ্ব দরবারে দেওয়া হয়েছে সেগুলো সম্পূর্ণ ভুল, মিথ্যা ও ভিত্তিহীন। সংগঠনের নেতারা নিজেদের পজিটিভ ইমেজ বিশ্ব দরবারে তুলে ধরার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এর মাধ্যমে জামাত আন্তর্জাতিকভাবে নিজেদের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করছে এবং এতে যথেষ্ট সফল হচ্ছে। ভারতের যে জামাত বিরোধী নীতি, এটার বিকল্প জামাত অলরেডি তৈরি করে ফেলেছে। সংশ্লিষ্ট বলছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যখনই সুযোগ পেয়েছে তখনই বাংলাদেশ জামাত ইসলামীকে বিশ্ব দরবারে জঙ্গি, উগ্রবাদী, মানবতা বিরোধী, যুদ্ধাপরাধী সহ নানা নেতিবাচক বিশেষণে উপস্থাপন করে ভুল বার্তা দিয়েছে। এসব প্রোপাগান্ডার মুখে সংগঠনটিকে কোণঠাসা রাখার নীতি ছিল সরকারের। ধীরে ধীরে ওই সব অপপ্রচারের সমুচিত জবাব দিচ্ছে জামাত। এর মধ্যে শক্তিশালী করা হয়েছে জামাতের কূটনৈতিক উইংকে। এই উইংয়ের দায়িত্বশীল নেতারা বলছে, ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের পর তাদের সংগঠন পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে। আভ্যন্তরীণ রাজনীতির মাঠ গোছানোর পাশাপাশি কূটনৈতিক পাড়াও যোগাযোগ বাড়িয়েছে তারা। নানা ইস্যুতে কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে নতুনভাবে সম্পর্ক তৈরিতে গুরুত্ব দিচ্ছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় গত 1 সপ্তাহে অন্তত 5টি দেশের প্রভাবশালী কূটনীতিকদের সঙ্গে একান্ত বৈঠক করেছেন সংগঠনের আমির ও শীর্ষ নেতারা। সেই সঙ্গে যুক্তরাজ্য, ব্রিটেন, রাশিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, ইরান সহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা জামাতের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেন। গত 8 মার্চ ইফতার মাহফিলে ঢাকায় নিযুক্ত প্রায় সব দেশের কূটনীতিকদের এক টেবিলে জড়ো করেছিল জামাত। সর্বশেষ শনিবার বাংলাদেশ সফররত জাতিসংঘের মহাসচিবের সঙ্গেও বৈঠক করেছে বাংলাদেশ জামাত ইসলামীর নেতারা। একটা সময় ছিল যে জাতিসংঘ মহাসচিবের সাথে জামাত নেতাদের বৈঠক হবে, এটা ইম্পসিবল ছিল, কিন্তু না, এখন এটা হচ্ছে। বিশ্ব দরবার গ্রহণযোগ্যতা, এবং সবাই কিন্তু জামাতের প্রশংসা করছে। কোনো নেগেটিভ, ভারত বাদে কারো থেকে কোনো নেগেটিভ কথা নেই। জানা গেছে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে জামাতের বিরুদ্ধে নজিরবিহীন নির্যাতন, নিপীড়ন শুরু হয়। বন্ধ করে দেওয়া হয় সংগঠনের মগবাজারের কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের বিভাগীয়, জেলা ও উপজেলা কার্যালয়গুলো। জামাত কর্মীদের পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান অধিকাংশই অবৈধভাবে দখল করে নেওয়া হয়। গুম খুনের শিকার হন দলের নেতাকর্মীরা। সংগঠনের শীর্ষ নেতাদের মানবতা বিরোধী অপরাধের নামে ফাঁসি কার্যকর করা হয়। সব মিলিয়ে চরম প্রতিকূল পরিস্থিতি চলতে থাকে জামাতের সাংগঠনিক কার্যক্রম। ছাত্র জনতার অভ্যুত্থানের গত 5 আগস্টের টানা 14 বছর বন্ধ থাকার পর সংগঠনের কেন্দ্রীয় মহানগরী কার্যালয় খোলার সুযোগ পান জামাত নেতারা। আজানের ধ্বনি দিয়ে কেন্দ্রীয় কার্যালয় খোলা হয়। একই দিন ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যালয়, মহানগর কার্যালয় খোলা হয়। প্রসঙ্গত 2011 সালের 19 সেপ্টেম্বর জামাত ইসলামী ছাত্র শিবির কার্যালয় পুলিশ বন্ধ করে দেয়। এখন নিজের কোনো আইনি প্রক্রিয়া লাগেনি, পুলিশ বন্ধ করে দেয়, নিজেরা খুলে নিয়েছে। এটাই বিপ্লবী পদ্ধতি বলে। নইলে তো এখানে সিলগালা করলে সেটা খোলার একটা লিগ্যাল প্রক্রিয়া আছে। জুলাই বিপ্লবের পর কূটনীতিকদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সর্বপ্রথম জামাতের অফিস পরিদর্শনে একান্ত বৈঠক করেছেন। তো এটা একটা যে চীন এখন বাংলাদেশ জামাত ইসলামীকে লুফে নিচ্ছে। ভারতের
আবার তাদের চীনের যে ভারতের স্ট্র্যাটেজিক শত্রু, তার বিরুদ্ধে এটা একটা চমৎকার মুভ। 2024 সালের 2 সেপ্টেম্বর জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। এ সময় চীনা দূতাবাসের ডেপুটি অ্যাম্বাসেডর সহ আরও 2 জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। গত 8 অক্টোবর জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে যান ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়াংসি। তিনি জামাতের আমির ও শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন। গত 14 অক্টোবর জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে আমির ও ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার ভারপ্রাপ্ত নাদিয়া সিমসন। গত 16 অক্টোবর বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই রমাদান জামাতের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেন ও জামাতের আমির সহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। গত 26 সেপ্টেম্বর জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন। এছাড়া গত 10 ডিসেম্বর বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর জাবসি জামাতের আমিরের সঙ্গে দেখা করেন। গত 13 জানুয়ারি আমিরের সঙ্গে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। গত 8 ফেব্রুয়ারি বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইউসেফ ইসা আল দোহাইলেনের সঙ্গে সৌদি দূতাবাসে গিয়ে দেখা করেন জামাত ইসলামীর আমির। গত 11 ফেব্রুয়ারি জামাতের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। গত 10 মার্চ যুক্তরাষ্ট্রের সাবেক 2 কূটনীতিক উইলিয়াম বি মাইলস ও জন ডেনিরোভিস জামাতের আমিরের সঙ্গে মত বিনিময় করেন। গত 11 মার্চ আমিরের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। গত 13 মার্চ জামাত আমিরের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন। এছাড়া শনিবার জাতিসংঘ মহাসচিবের সাথে। এই যে দেখলেন ডিটেলস বললাম, এটা জামাতের কূটনৈতিক ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে সর্বোচ্চ সারা। এছাড়া সাংগঠনিক কাজের অংশ হিসেবে বেশ কয়েকটি দেশ সফর করেছেন জামাত ইসলাম আমির ডাক্তার শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ কেন্দ্রীয় নেতারা। এরই মধ্যে জামাতের আমির যুক্তরাজ্য, মালয়েশিয়া ও কুয়েত সফর করেছেন। আর সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সফর করেছেন জাপান ও তুরস্ক। এছাড়া আমিরে জামাতের নেতৃত্বে শীর্ষ নেতাদের একটি দল চীনও সফর করেছেন। এই যে বিষয়টা, চীন সফরে আমির জামাত ছিলেন কিনা আমি শিওর না, সম্ভবত না, যাই হোক এখানে লেখা হয়েছে। এই বিদেশ সফরে তারা যে রেসপেক্ট পেয়েছে, ওই দেশের সরকারি গুরুত্বপূর্ণ লোকজনও তাদের সাথে দেখা করেছে। এটাই তখনই হয় যখন একটা দেশ, একটা দল ক্ষমতার কাছাকাছি চলে যায়। জামাতের কূটনৈতিক উইংয়ে কাজ করেন এমন একাধিক দায়িত্বশীল নেতা কালবেলাকে জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুঃশাসনে গত 16 বছর ধরে তারা স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেনি। রাজনৈতিক কর্মকাণ্ড পালন করাটাই যেখানে দুঃসাধ্য ছিল, সেখানে কূটনীতিকদের সঙ্গে প্রকাশ্যে যোগাযোগ রাখাও কঠিন। ফলে বরাবরই কোণঠাসা করে রাখার মাধ্যমে বিদেশিদের কাছে জামাত ইসলামী নেতিবাচকভাবে উপস্থাপন করেছিল। এই জন্যে এমনকি ইউরোপীয় ইউনিয়নও জামাত সম্পর্কে নেতিবাচক কথা বলেছিল। পরে জামাত সেটা ওভারকাম করে তাদের কনভিন্স করতে সক্ষম হয়েছিল যে না, জামাত ইসলাম একটা ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি, একটা লিবারেল পলিটিক্যাল পার্টি, কোনো উগ্রবাদী পার্টি নয়। জামাতের একাধিক কেন্দ্রীয় নেতা কালবেলাকে বলেন, আওয়ামী লীগ 2008 সালের 29 ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতা বসেই জামাত বিরোধী দলের নেতাকর্মীদের উপর নির্যাতন স্টিম রোলার চালাতে থাকে। এখানে কূটনীতিকদের এক টেবিলে এই যে দীর্ঘ 11 বছর পর গত 8 মার্চ রাজধানী গুলশানের একটি হোটেলে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, চার্জ দি অ্যাফেয়ার্স সহ কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করে। সেখানে আমি সেই তালিকাটা আগেই বলেছিলাম, এখন বলছি না, যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের ইতিহাসে এত কূটনীতিকরা উপস্থিত হননি যেটা জামাতের ইফতার মাহফিলে উপস্থিত হয়েছিল। বিএনপির যে ইফতার মাহফিল কূটনীতিকদের সম্মানে, সেখানেও এত বেশি পরিমাণ উপস্থিতি হয়নি। এমন কোনো কূটনীতিক মিশন নেই যার প্রতিনিধি জামাত ইসলামের ইফতার মাহফিলে ছিল না, এক্সেপ্ট ভারত। জামাতের দাবি যে এখন অপপ্রচার থেমে নেই, যেমন বিনা সিক্রি ভারত থেকে অপপ্রচার করা হচ্ছে, এর জবাবও জামাত ইসলামী দিচ্ছে। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার একটা চমৎকার মন্তব্য করেছেন, বিগত ফেসিবাদী আওয়ামী সরকারের সময় আমাদের কোনো স্পেস দেওয়া হয়নি, আমাদের অফিসে ডিপ্লোম্যাটিক কাউকে আসতে দেওয়া হয়নি, অফিস বন্ধ রাখা হয়েছিল, কোথাও প্রবেশাধিকার দেয়নি, নেতাদের নিরাপত্তা ছিল না। এখন পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জামাত ইসলামীকে বিশ্বব্যাপী তুলে ধরা পদক্ষেপ আছে। আমরা সংগঠন ও দেশের বিভিন্ন কূটনীতিতে অবহিত করছি, জামাত ইসলামী যে বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তার গঠনমূলক নিয়মতান্ত্রিক কর্মসূচি কূটনীতিকদের কাছে তুলে ধরা হচ্ছে এবং কূটনীতিকরা জামাত ইসলামের কার্যক্রম দেখে ইমপ্রেসড, সাড়া পাচ্ছে। তো এইভাবে রাষ্ট্রবিজ্ঞানী কিংবা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে না, জামাত অনেক এগিয়ে গেছে, এটা তাদের ইতিহাসে অন্যতম একটা সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট। তো দর্শক, জামাত ক্ষমতার কাছাকাছি চলে গেছে, তার ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। জামাত পাওয়ার পলিটিক্স করলেই কাজ হয়ে যাবে।